আমি জানি তুমি এ ধরনের কিচ্ছু করনি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী দোষী তুমি। মেয়েটাকে নিয়ে দরজা আটকেছিলে কেন? আর কেনই বা প্রতিটা কথায় আরসি পাবেলকে টানে? এজন্যই তো সন্দেহ হয় সবার। পাবেল শিকদার কোনো রকম কথাবার্তা ছাড়াই আমার সামনে মেয়েটার গায়ে হাত তুলেছিল। সহ্য হয়নি, সেজন্যই ওর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আচ্ছা বুঝলাম, তবে বোন হচ্ছে পাভেলের, ওকে মারলে তোমার কেন সহ্য হবে না? খুব খুব করে কেশে উঠল শোভাম। বাবার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে গম গম সুরে বলল, তোমার উদ্দেশ্যটা কি? যেটাই বলি সেটাতেই নেগেটিভ কথাবার্তা বলো। আজব, ওইটুকু মেয়ে আমার হাঁটুর বয়সী, এ ধরনের চিন্তাভাবনা ও তো আনতে পারি না। মেয়েটার বয়স শঙ্কাজনক আবেগী, আমি যথেষ্ট বুঝেছি, ইগনোর করেছি, কিন্তু তাও থামাতে পারিনি। আমি ওই দিন ভাবতে পারিনি ও আমার রুমে এসে যাবে, কেউ যাতে না দেখে, সেজন্যই রুমে নিয়ে দরজা আটকে দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ওকে ভালোভাবে বোঝাবো, কিন্তু এর আগেই যা ঘটার ঘটে গেল। শামসুল সর্দার সবটা শুনলেন, এরপর বিচক্ষণতা নিয়ে বললেন, কিন্তু এটা কেউ বুঝতে চাইবে না। সবার দ্বিমত এটাই যে প্রেমা তোমার রুমে ভুল করলে অবুঝের মতো গেলেও তুমি কেন একটা বুঝদার ছেলে হয়ে তাকে নিয়ে দরজা আটকেছ? শোনো বাবা, কলঙ্ক দুজনের গায়ে লেগেছে। তুমি ভেবো না ছেলে বলে তোমাকে কলঙ্ক ছুঁতে পারবে না, অবশ্যই ছোবে। তোমার সামনে কেউ না বললেও পেছনে ঠিকই বদনাম করবে। মেয়েটাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলবে, হয়তো পরে তোমার নিজেরও আফসোস হবে যে তোমার কারণে কেউ আজ খোঁটার সম্মুখীন। মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে শোভাম। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আমি চাই না এমন কিছু ঘটুক। আমজাদ আঙ্কেলের সাথে কথা বলতে চাই, এ বিষয়ে তুমি কি যাবে? অবশ্যই। ছায়াচ্ছন্ন বিকেল, শীতের নরম নিস্তেজ আবহাওয়ার থেকেও বেশি নীরব হয়ে আছে শিকদার বাড়ির ড্রয়িং রুমটা। সেখানে চুপচাপ বসে আছে দইবাড়ির গুরুজনরা। মানুষের সংখ্যা যে খুব বেশি সেটাও নয়। সর্দার বাড়ি থেকে উপস্থিত আছে শামসুল সর্দার, খলিল সর্দার এবং শোভাম। আর শিকদার বাড়ি থেকে উপস্থিত আছেন শুধুমাত্র আমজাদ শিকদার, আলতাফ শিকদার। এত কিছুর মধ্যে অনুপস্থিত রয়েছে দুই ভাই, তাদের দেখা যাচ্ছে না বাড়ির কোনো কোণাতেও। দুজনেই বাড়ি ছেড়েছে দুপুরের আগেই, খাওয়া দাওয়ার বাদ দিয়ে চলে গিয়েছে রেগে মেগে। ড্রয়িং রুমটা এখন ছোটখাটো একটা বিচারালয় হিসেবে প্রকাশ পেয়েছে। নিস্তব্ধ গুমোট পরিবেশে কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল শোভাম। কণ্ঠে বিনয়ী ভাব নিয়ে আমজাদের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আমি জানি আপনি বিষয়টা নিয়ে খুবই রেগে আছেন, তবে ঠান্ডা মাথায় শান্ত হয়ে ব্যাপারটা একটু ভেবে দেখবেন। এখানে আমার কিছুই করা ছিল না। স্পর্শিয়ার বিয়ের পর থেকেই প্রমার মধ্যে আমি কিছু পরিবর্তন দেখতে পাই। প্রথম দিকে ব্যাপারটা নিয়ে না ভাবলেও পরবর্তীতে বুঝতে পেরেছি ও আমার প্রতি দুর্বল। আমি ওকে এ নিয়ে বুঝিয়েছি। ও হুটহাট আমার রুমে চলে আসে, যে কথা বলতে চাওয়া সব এসব থেকে একদিন এমন থাকার কথা থাকলেও সন্ধ্যায় চলে যেতে বাধ্য হয়েছি কাজের বাহানা দেখিয়ে। ভেবেছিলাম দূরত্ব বাড়ালেই প্রেমা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এর মধ্যে ও সাথে গেল। ওদিন সারাদিন বাড়িতে ছিলাম না, রাতে ফিরেছিলাম ও অগোচরে, কিন্তু বুঝতে পারিনি কখন ও আমাকে দেখে ফেললো। এরপর তো অবুঝের মতো কাজটা করে ফেললো। ও নিজেও হয়তো বুঝতে পারেনি এর পরিণাম কি হতে পারে। একটু থেমে, আমি যখন রুমের সামনে দেখলাম তখন মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। বাড়ির ভর্তি মেহমান, কেউ দেখে ফেলবে, সমস্যা হবে ভেবে রুমের দরজা আটকিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো কিছু ধামকে বুঝলেই ও শুধরে যাবে, কিন্তু এরই মধ্যে পাবেল সেটা দেখে ফেলে। আর ওর রাগারাগি চেঁচামেচি ওইতেই পুরো বাড়ির সবাই মাঝরাতে জেগে গেল। আঙ্কেল, আমি বলছি না এখানে প্রেমার দোষ, আসলে ভুলটা আমারই ছিল। প্রথম দিকে বিষয়টা আপনাদের জানানো উচিত ছিল। আমজাদ শিকদার পুরোটা শুনলেন, তবে কিছু বলার খুঁজে পেলেন না। আলতাফ শিকদার অবাক হয়ে গেলেন, আশ্চর্যের সুরে বললেন, সে কি, আমাদের প্রেমা তোমাকে পছন্দ করে? এটাই কি বাকি ছিল? বড় ভাইদের আদর্শের মান রেখেছো? বলেই হেসে দিল। শামসুল সর্দার নিজেও হাসলেন, এরপর খেয়ালি মনে বললেন, খারাপ কি? আমার বাড়ি খালি করে মেয়ে দুটোকে দিয়েছি,
এখন তো আমার বাড়ি ভর্তি করতে হবে। দুটো মেয়ে দিয়েছি, আমি তো মেয়ে একটা পেতেই পারি। কি বলেন বেয়াই? আমজাদ শিকদার তখনও গম্ভীর। এটা সম্ভব নয়। দোষ আমার মেয়ে করেছে, বদনামও হয়েছে, কিন্তু এসবের জন্য আমি শোভামের উপর অবিচার করতে পারি না। ও তো আর প্রেমাকে পছন্দ করে না। একটু থেমে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সমস্যা নেই বেয়াই, আপনি ভাববেন না আমার মেয়ের জন্য আপনার মেয়েদের কোনো অযত্ন বা অবহেলা হবে। আমি প্রেমাকে বোঝাবো, ও নিশ্চয়ই ভুল আর দ্বিতীয়বার করবে না। আপনারা নাস্তা করুন। চমকে তাকালো শোভাম। তার চোখে মুখে অবাকের রেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সে আশা করেনি মোটেও এই ধরনের প্রত্যুত্তরের। এসব পছন্দও না তার, কিন্তু কেন পছন্দ হচ্ছে না সেই কারণ খুঁজে পেল না। হুট করেই মুখ ফুটে বলে বসলো, আমি একটু প্রেমার সাথে কথা বলতে চাই। সবাই আচমকায় শোভামের দিকে দৃষ্টি দিল। এমন একসাথে এতগুলো চোখ সহ্য করতে পারল না সে। অস্বস্তি হলো। পুনরায় আমতা আমতা করে বলল, ও যেন কোনো উল্টোপাল্টা কিছু না করে। ব্যাস 2 মিনিট কথা বলবো। মাথা নাড়ালো সবাই। স্পর্শী এগিয়ে আসলো নাস্তার ট্রে হাতে। সবাইকে দিতে দিতে শ্বশুরের দিকে এক ঝলক তাকালো। এরপর চোখে মুখে উৎফুল্লতা নিয়ে বলল, এটা খুব বেশি সুন্দর সিদ্ধান্ত ছিল। আমজাদ আলতো হাসলো। এরপর বললেন, শোভাম, একটু প্রেমার সাথে কথা বলবে, নিয়ে যাও। মাথা নাড়িয়ে ভাইকে ইশারা করে সিঁড়ির দিকে এগিয়ে গেল স্পর্শী। প্রেমার দরজার সামনে দাঁড়িয়ে শোভামকে অপেক্ষা করতে বলে নিজে ঢুকে গেল। এরপর প্রেমাকে শান্ত কণ্ঠে বলল, বাড়ি থেকে সবাই এসেছে। আব্বুর কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছি, কিন্তু তিনি রাজি হননি। শোভাম ভাই তোমাকে পছন্দ করে না, আর আব্বু চান না জোর করে তার ঘাড়ে তোমাকে চাপিয়ে দিতে। ভাইয়া বাইরে আছে, তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাইছে, হয়তো বোঝাবে। তা প্রেমা, তুমি কি এই বিষয়ে আগ্রহী? তাকে কি ভেতরে ঢুকতে দিব? টলমল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেমা। ধীরে ধীরে ঠোঁট কাঁপছে, নাকের আগা লাল হচ্ছে, চোখ দুটো টইটম্বুর হয়ে পড়েছে প্রায়। দুফোঁটা গড়িয়েও পড়ল। কানের কাছে এখনো প্রতিধ্বনিত হচ্ছে শোভাম ভাই তোমাকে পছন্দ করে না কথাটি। আচমকায় চিৎকার করে কেঁদে উঠল। ক্রোধ মিশ্রিত গলায় চিৎকার করে বলল, আমি কারোর সাথে কথা বলতে চাই না, ভুল করেছি, শুধরে নেব। কারো বোঝানোর দরকার নেই, আমি যথেষ্ট বুঝি। বের হও আমার রুম থেকে, আর আসবে না প্লিজ। স্পর্শী বেরিয়ে এলো। সাথে সাথেই সজোরে ধাক্কা দিয়ে দরজা আটকে দিল প্রেমা। শব্দগুলো ড্রয়িং রুমে থাকা প্রত্যেকের কানে গেল। আমজাদ শিকদার আলতো হেসে বলল, চিন্তার কিছু নেই, আমি সামলে নেব। স্পর্শী বের হয়ে আফসোসের দৃষ্টিতে শোভামের দিকে তাকালো। এরপর আহত সুরে বলল, সরি, দেখলেই তো ও কথা বলতে চাইছে না তোমার সাথে। হয়তো বুঝতে পেরেছে আমার মতো এটা ঠিক আছে। কি দরকার এমন ছেলে মানুষই করার? বুঝতে পারছি না মেয়েটা আবার জেদের বসে বিয়েতে হ্যাঁ বলে দেয় কিনা। শোভাম চমকে তাকালো। ভ্রু কোচকে দৃষ্টি দিতে স্পর্শী বলল, ওহো সরি, তুমি তো জানো না। আবার আসলে আমার খালা শাশুড়ির ছেলে আছে একটা ইঞ্জিনিয়ার, ওর ব্যাপারেই বিয়ের কথা চলছিল। সমস্যা নেই, 2 দিন নিজেকে সামলে নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেবে। প্রেমের ছ্যাঁকা খেয়ে সুইসাইড করার মতো মেয়ে আমার ননদ না, কি বলো? দাঁতে দাঁত চেপে স্পর্শীর দিকে তাকালো শোভাম। চোয়াল শক্ত করে বলল, নাটকবাজ। এরপর কোনো রকম কিছু না বলেই গমগমে পায়ে হেঁটে গেল নিচে। ইম্পর্টেন্ট কাজ আছে বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল শিকদার বাড়ি থেকে। ওর বিয়ে ঠিক আব্বু। আর এসব আলতু ফালতু কথা কে মাথায় ঢুকিয়েছে তোমার? প্লিজ পরে কথা বলবো, রাতে ঘুমাতে পারিনি, ঘুমাবো। সদ্য প্রেমে পড়া পবিত্র মনটা যখন সেই প্রেমিক পুরুষই সযত্নে ভেঙে গুড়িয়ে দেয়, তখন আর অপেক্ষার অবকাশ থাকে না। যৌবন বলো কৈশোর বলো, এটাই তো ছিল প্রেমার জীবনের সর্বপ্রথম প্রেম। একটু একটু করে গড়ে ওঠা লজ্জা, হাসি, খুনসুটি, অভিমান মাখানো অনুভূতি মিশ্রণটাকে কিভাবে পারলো ওই পাষাণ হৃদয়টা ভেঙে গড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে? একটুও কি মায়া হলো না তার? একবারও কি মনেও হলো না মেয়েটা কষ্ট পাবে? ভাবতেই দুহাতে চোখে গড়িয়ে পড়া পানিটুকু মুছল।
নাক টেনে পুনরায় সেই পুরুষকে নিয়ে ভাবতেই ছোট্ট হৃদয়টুকু কঠোর হয়ে উঠল। দ্রুত বেগে প্রতিবাদ করে গাম্ভীর্যের স্বরে বলল, কষ্ট? সে কেন কষ্ট পাবে? কার জন্যেই বা পাবে? ওই পাষাণ পুরুষের জন্য? মোটেই না, বরং তার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটবে। না না, শুধু হাঁটবে না, দৌড়াবেও। একটা বুড়ো লোককে বিয়ে করবে ওকে? তার তো হাজার গুণে কপাল যে প্রেমা শিকদার তাকে পছন্দ করেছিল। কিন্তু বিয়ে কিভাবে করবে প্রেমা? কাকে গিয়ে যে বলবে আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করে সর্দারের বেটাকে দেখিয়ে ছাড়বো? উফ, অসহ্যকর এক অবস্থা। কাল কত বড় অঘটনটা ঘটালো, অথচ এখনো পর্যন্ত পরিবারের কেউই তাকে বলেনি তোকে জোর করে অন্য কোথাও বিয়ে দেব। এটা কেমন পরিবার? আজব মস্তিষ্ক সবার। বরং তার শ্রদ্ধেয় বড় ভাই তো দুপুরে বের হওয়ার আগে সযত্নে হুমকি দিয়ে বলে গেছে, লেখাপড়ার অবস্থা যদি একটু খারাপ হয় তো তোকে এরপর বাড়িতে না, সেটা হোস্টেলে দিয়ে আসবো। বছর গেলেও বাড়ির ছবি দেখতে পারবি না। প্রেমা চোখে মুখে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে বসলো। মুখ চোখ ধোয়ার প্রয়াস করে বাথরুমের দিকে যেতেই থমকে দাঁড়ালো। পুনরায় এগিয়ে এলো আয়নার দিকে। মুখটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মনে মনে বলল, ধোয়ার কোনো প্রয়োজন নেই, এখনই তো বেশি সুন্দর লাগছে। এরপর ঠোঁট দুটোকে সামান্য রাঙিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সময় এখন সন্ধ্যা পরবর্তী। উকি মেরে ড্রয়িং রুমের দিকে দেখলো সে। কেউ নেই। অদ্ভুত, নিত্যকার মতো আজ কেউই নেই ড্রয়িং রুমে। অথচ অন্য সব দিন সবাই এই সময়টাতে চা কফি খেত। এগিয়ে গেল সামনের দিকে। ধীরে ধীরে এসে থামলো বড় ভাইয়ের রুমের সামনে। মাথা নিচু করে উকি মারলো। রুম পুরোটা ফাঁকা। এর মানে তার ভাই এই মুহূর্তে রুমে নেই। হয়তো বাড়িও আসেনি এখনো পর্যন্ত। দ্রুত বেগে ঢুকে পড়লো ভেতরে। দরজা আটকে বসে পড়লো খাটে। স্পর্শী মাত্রই হাতে শুকনো জামা কাপড় নিয়ে ঢুকলো। বিকালে ঘুমিয়ে পড়েছিল বিধায় বারান্দা থেকে জামা কাপড় আনা হয়নি। খাটের উপর প্রেমাকে বসে থাকতে দেখে ভ্রু উচালো। ভাঁজ করতে করতে বলল, হঠাৎ এখানে? উত্তর দিল না প্রেমা, বরং তেজ নিয়ে নিজেই উল্টে প্রশ্ন ছুড়ল। কেন, তুমি জানো না? একটু থেমে শান্ত হলো, ঠোঁট ভেঙে আমতা আমতা করে বলল, আমি বিয়ে করব। তুমি আম্মুকে বলবে যে প্রেমা এখন আর পড়াশোনা করবে না, মন ভেঙে গেছে তার। এই মুহূর্তে বিয়ে করা উচিত, নইলে সামনে আরো ভুল করার সম্ভাবনা আছে, বুঝলে? স্পর্শী এক ঝলক তাকালো, এরপর আলতো হেসে বলল, শান্তিতে আছো? সহ্য হচ্ছে না? না, হচ্ছে না। আমার যথেষ্ট বয়স হয়েছে। প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে। আমার সেই স্বপ্ন হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে বিয়ে শাদি করে জামাই বাচ্চা নিয়ে তোমার বুড়ো ভাইয়ের সামনে ঘুরঘুর করা, বুঝেছো? রুমের প্রতিটি কোণা যেন শূন্য ঠেকছে স্পর্শীর কাছে। বিছানায় বসে গায়ে কম্বল জড়িয়ে কোলের উপর বালিশ নিয়ে ভাবনাতে মশগুল সে। মন তার কোনো কারণবশত বেজায় খারাপ। সেই সকালে আসার পর থেকে একবারও কথা বলেনি পরশ। সর্বোচ্চ অবহেলা করে চলে গেছে উদ্দেশ্যহীন হয়ে। এসব নিয়ে না ভাবতে চাইলেও সেই গেঁথে রয়েছে মস্তিষ্কের মধ্যেখানে। ভালো লাগছে না। বাড়িতে কথা বলা প্রয়োজন, বিশেষ করে মন খারাপ থাকলে মায়ের সাথে কথা বললে তা নিমেষেই ভালো হয়ে যায়। ভেবেই কল লাগালো ফোনে। সন্ধ্যার পরক্ষণটা সর্দার বাড়ির প্রত্যেকেই থাকে ড্রয়িং রুমে। সন্ধ্যার নাস্তা খেয়ে আলোচনা করতে থাকে টুকটাক বিষয় নিয়ে। পিপাসা বেগম খাবারের ট্রে হাতে রান্নাঘরে গিয়েছেন। ফোনটা পড়ে আছে টি টেবিলের পাশেই। রিংটন বাজতেই রিসিভ করলো আরশি। বেড়ে ওঠা পেটটাতে হাত দিয়ে অতি সাবধানে বসলো সোফায়। বোনের নাম্বার দেখতেই চিন্তিত কণ্ঠে বলল, কেমন আছিস আপু? সব ঠিক আছে? জানিস, উনি মনে হয় রাগ করেছে আমার সাথে, ফোন ধরছে না সকাল থেকেই। চমকে তাকালো শামসুল। বাবার দিকে তাকাতেই নিজেকে শুধরে নিয়ে আরশি আমতা আমতা করে বলল, ব্যস্ত আছে মনে হয়, রাতে ফোন দিবে বলেছে। বুঝতে পারলো স্পর্শী। বলল, পাশে কে? সবাই। চুপ করে ভাবলো, এরপর বলল, প্রেমার বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছে সবাই, হয়তো এই সপ্তাহেই হয়ে যাবে। তোকে কাল পরশুর মধ্যেই পাভেল গিয়ে নিয়ে আসবে, চিন্তা করিস না।
খুশিতে উৎফুল্ল হয়ে চিৎকার করে উঠল আরশি। চোখে মুখে তার খুশির ঝিলিক। বলল, সত্যিই প্রেমের বিয়ে? আমি কালই যাব। প্লিজ আপু, তুই বল না ওনাকে আমাকে যেন এসে নিয়ে যায়। আমি তো ভাবতেই পারছি না প্রেমা বিয়েতে রাজি হয়েছে। হয়েছে, নিজে থেকেই বিয়ে করবে বলেছে। তুই বাকিদের জানিয়ে দিস তো। আমি রাখছি এখন। চোখের দৃষ্টি পুরোপুরি ফোনের স্ক্রিনের দিকে থাকলেও তার সজাগ কান রয়েছে স্পর্শীর বলা কথাগুলোর দিকে। তবে স্পিকার লো থাকার কারণে ওপাশ থেকে বলা কোনো কথাই শুনতে পারেনি শোভাম। আর সে সবার দিকে তাকালো, এরপর উপস্থিত সবার মধ্যমণি হয়ে জোরালো আওয়াজে বলল, এই মাসটা বুঝি বিয়ের জন্যই বরাদ্দ। আমাদের বাড়িতে ডেকোরেশনের জিনিসপত্র এখনও নিতে পারলো না, এর মধ্যেই প্রেমার বিয়ে পড়ে গেল। শামসুল সর্দার আহত চোখে ছেলের দিকে তাকালেন, আফসোসের স্বরে বলল, সেই মেয়েটার বিয়ে দিয়েই ছাড়লো। ইস, এত ছোট বয়সে ভুল করে এখন পরিবারের জন্য বিয়ে করতে হচ্ছে। ভ্রু বাঁকিয়ে বাবার দিকে চাইলো আরশি। বলল, আরে না, বাড়ির কেউ তো ওকে বিয়ের কথা বলেনি। ও নিজে থেকেই বিয়ে করবে বলেছে। হয়তো ওরাও ভেবেছে মেয়ে যখন বিয়ে করতে চায় তখন দিয়েই দিই। ও রাজি না হলে কেউ জোর করতো না। একটু থেমে, ভালোই হয়েছে, এখন আর শোভাম ভাইয়ের কোনো চিন্তা নেই, ঝামেলা মুক্ত। তড়িৎ গতিতে আরশির দিকে তাকালো শোভাম। পরক্ষণে সেই দৃষ্টি নামিয়ে কোনো কিছু না বলেই হন হন করে উঠে গেল দোতলায়। বাকিরা অবাক হলেও ঠোঁট টিপে হাসলো আরশি। গুটি গুটি অক্ষরে লিখল, কাজ হয়েছে। এশার আজান দিয়েছে মাত্রই। কাঁধে জায়নামাজ নিয়ে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হলেন শামসুল। উদ্দেশ্য বাড়ির সামনের জামে মসজিদ। ধীর পায়ে নেমে এলেন বাড়ির বাইরে। অজু করার উদ্দেশ্যে বিশালাকার পুকুরের দিকে এগোতেই অবাক হলেন। রাতের আকাশের চাঁদের আলোয় অস্পষ্ট এক মানবকে দেখা যাচ্ছে, যে পুকুর ঘাটের শান বাঁধানো বৈঠকে সোজা হয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে। এগিয়ে গেলেন শামসুল। সিঁড়ির কাছে আসতেই চিনতে পারলেন মানবটিকে। গমগমে আওয়াজে বললেন, এখানে কি করছো? চমকে উঠে বসলো শোভাম। বাবাকে দেখতেই নিজেকে গুছিয়ে নিয়ে বসলো। আমতা আমতা করে অস্বস্তি মাখা কণ্ঠে বলল, কই কিছু না তো, এমনি এসেছি। সন্দেহজনক দৃষ্টিতে ছেলের এই অগোছালো আচরণ দেখলেন। বললেন, ভরা শীত, চারপাশে ঠান্ডা বাতাস, হিমের মতো শান, এর মধ্যে শুয়ে আছো কেন? গরম হলেও তো ভাবা যেত ঠান্ডা বাতাসে বের হয়েছো, কিন্তু এই শীতের মধ্যে এখানে বসে থাকার কারণ কি? শোভাম কথা বলল না, বরং মাথাটা নিচু করে কথা এড়িয়ে দিয়ে বলল, উজু করতে এসেছো? শামসুল সর্দার চুপ করে গেলেন। ছেলে কথা এড়িয়ে যাচ্ছে মানে বিষয়টা ব্যক্তিগত। এ নিয়ে এত বড় ছেলেকে তোড়জোড় করা মোটেই শোভা পায় না। ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, নামাজে যাচ্ছি। শামসুল সর্দার উঁচু করতে লাগলেন। নিশ্চুপ হয়ে একদৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইলেন। বেশ অনেকক্ষণ এভাবেই নীরবতায় ডুবে গেল সময়টা। হুট করেই আনমনে শান্ত গলায় শোভাম বলল, আমি বিয়ে করব আব্বু। শামসুল সর্দার যেন হোঁচট খেলেন। কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এরপর স্বাভাবিক কণ্ঠে বলল, বেশ, মেয়ে দেখা শুরু করব কাল থেকে। আব্বু। ছেলের হুট করে এমন জোর গলায় ডাক শুনে ভ্রু কুচকালেন। বললেন, রেগে যাচ্ছ কেন? মেয়ে পছন্দ আছে নাকি? শোভাম উঠে বসলো। শার্টের হাতা গোছাতে গোছাতে অন্যদিকে তাকিয়ে বলল, যাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করেছো তাকেই বিয়ে করব, আর সেটাও খুব দ্রুত, রাতের মধ্যে ও বাড়ি জানিয়ে দেব। অজু করা শেষ শামসুল সর্দারের। মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে ছেলের পাশ থেকে সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে হেঁটে চলে গেল সামনে। যেতে যেতে বলল, আমাকে কি জাতা পেয়েছো নাকি? বোনের মতো 2 মিনিট পর পর মত চেঞ্জ করবে। একবার বলবে বিয়ে করবে, আবার বলবে করবে না। আর আমি তোমাদের কথায় নাচবো না, পারবো না। যার বিয়ে সে করে নাও। আশ্চর্য হয়ে গেল শোভাম। দাঁতে দাঁত চেপে জেদ নিয়ে বলল, বেশ, পরে আবার আফসোস করো না।
রাত তখন ততটাও নয়, ঘড়ির কাঁটায় মাত্র 10:30। আকাশকে ডুবিয়ে ফেলেছে কুয়াশারা, যেন আজকের রাতে রাজত্ব সম্পূর্ণ তাদের হাতে। এই কুয়াশার ঘন আবরণে চাঁদও হয়ে আছে অস্পষ্ট। রাতের খাওয়ার পালা শেষ, তবে পাভেল শিকদার ফিরলেও ফেরেনি পরশ। জেদের বশবর্তী হয়ে এখনো পর্যন্ত জিজ্ঞেসও করেনি স্বামীর খবর, এমনকি একটা ফোন কলও করেনি। সবার খাওয়া শেষ হতেই থালা বাসন গুছিয়ে চলে এলো রুমে। এরই মধ্যে শোনা গেল চিৎকার। হ্যাঁ, এটা পাভেলের গলার স্বর। দ্রুত বেরিয়ে পড়ল স্পর্শী। সিঁড়ির গোড়ায় যেতেই নজর পড়ল সোফার দিকে। সেখানে গম্ভীর হয়ে বসে আছে পরশ। তার চোখ মুখ অন্ধকার হয়ে ফুলে ফেপে আছে, যেন এক্ষুনি রাগের এই তীব্র অগ্নিপিণ্ডগুলো ঝরে পড়বে শিকদার বাড়িতে। পিয়াসা সশব্দে থাপ্পড় মারল পাভেলের গালে। শাসনের সুরে বলল, আমার মেয়ে, আমি বুঝবো। তুই কেন এত বিরোধিতা করছিস? এখনো বেঁচে আছি আমরা। প্রেমার ভালো মন্দ বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করার জন্য যথেষ্ট আমরা। তুই কেন ওর দিকে তেড়ে যাচ্ছিস? ওরা খারাপ কি বলেছে? আশেপাশে ছেয়ে গেছে, মেয়েটাকে নিয়ে নানান অশ্লীল কথাবার্তা চলছে। এগুলো সারা জীবনও সহ্য করবে কেন? শুভম ছেলেটা খারাপ কোথায়? যদি ওরা প্রেমার বিয়ের করার প্রস্তাবও দেয়, তো সেখানে খারাপ কি আছে? তোরা দুই ভাই এটা নিয়ে এত ঝামেলা করছিস কেন? পরশ থমথমে মুখে তাকিয়ে আছে গম্ভীর হয়ে। আমজাদ মাথায় হাত দিয়ে বসলেন সোফায়। বড় ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ঘটনা যা ঘটেছে সেটা তোমাদের সামনে। এখানে শোভামের কোনো দোষ ছিল না, তারপরও ওরা যে স্বেচ্ছায় বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাই তো অনেক। সে যাই হোক, আমি এখনও মত দিইনি। ভাবনা চিন্তা করে ভালো মনে হলে তারপর যা সিদ্ধান্ত না নেব। তুমি কি বলো এই ব্যাপারে? এতক্ষণে মুখ খুলল পরশ। গম্ভীরতাকে ছাপিয়ে কঠোর গলায় বলল, ওদেরকে না বলে দাও, প্রেমার বিয়ে হবে না। আর হলে শুভম সর্দারের সাথে তো নাই। আবারও রুষ্ট হলেন পিয়াসা। জেদ দেখিয়ে বললেন, কেন না? ছেলেটা খারাপ কোন দিক থেকে? আমার তো ভীষণ পছন্দ। অন্ততপক্ষে ওদের মেয়ের জন্য যে পাত্র পছন্দ করেছে, তার থেকে ঢের ভালো আমার মেয়ের পাত্র। থেমে আমজাদ শিকদারের উদ্দেশ্যে বলল, শুনুন, মেয়ে বিয়ে আমি এখানেই দেব। মায়ের থেকে যেন কেউ দরদ বেশি দেখাতে না আসে। স্পর্শী ধীর পায়ে এগিয়ে গেল, শান্ত কণ্ঠে বলল, আমার পরিবার কখনো আমাদের পরাধীনতার শিকলে বাঁধেনি। নিজের স্বার্থ হাসিলের জন্য জোর করে কারো ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো নিচু মন মানসিকতাও নেই। যদি জানতাম আমার ভাই আপনার মেয়েকে এতটাই ভালোবাসে, তাহলে কখনো ওদের পালাতে দিতাম না। আমি নিজে এসে এই বাড়ি থেকে আমার ভাইয়ের বউকে নিয়ে যেতাম। আমার বোন বা ভাই যদি আমার সর্বোচ্চ শত্রুকেও ভালোবাসে, তার সাথে জড়াতে চায়, তাহলে সেটা সানন্দে মেনে নেওয়ার যথেষ্ট মানসিকতা আমার পরিবারের আছে। ওদের স্বাধীনতায় রাখতে যথেষ্ট আগ্রহী আমি। আশা করছি কিছু শিখবেন। হুবহু এই কথাটাই একদিন দাম্ভিকতার সুরে সর্দার বাড়ির ড্রয়িং রুমে বসে আমার বাবার উদ্দেশ্যে পরশ শিকদার বলেছিলেন। তাহলে আজ কেন মানসিকতা বদলে গেল? নাকি পরের বেলায় মুখে জোর থাকলেও নিজের বেলায় মেরুদণ্ড ভেঙে যায়? খেয়ে নিন। হাতের খাবারের প্লেটটা টি টেবিলের উপর সশব্দে রেখে জোর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। বারান্দায় দাঁড়িয়ে শীতের ঠান্ডা হাওয়ায় জমে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল স্পর্শী। বিছানায় আধশোয়া হয়ে বসেছিল পরশ। শব্দ পেতেই কপালের উপর থেকে হাতটা সরিয়ে উঠে বসল। একবার প্লেটের দিকে তাকিয়ে বারান্দার দিকে চাইল। দুপুরে খাওয়া হয়নি, ইচ্ছে করেই খায়নি সে। এই রাতে মাথা ঠান্ডা করে বাড়িতে ঢুকলেও পরক্ষণেই প্রেমাকে বিয়ে করতেই শোভাম রাজি হয়েছে একথা শোনার পর আর শান্ত থাকতে পারেনি। তার উপর স্পর্শীর খামখেয়ালি পূর্ণ কথাতে মেজাজ হয়েছে পূর্বের থেকেও দ্বিগুণ। বাবা মায়ের সামনে সদ্য বিবাহিত জীবনে কোনো ঝামেলা করতে চায়নি বলেই চুপচাপ চলে এসেছে রুমে। কিন্তু স্পর্শীকে দেখে বোঝা যাচ্ছে সে বেজায় রেগে আছে, যার কারণ হাজার খুঁজেও মেলাতে পারছে না। কিছু মুহূর্ত চুপচাপ থাকার পর ত্রস্ত পায়ে উঠে বিছানা থেকে নামলো। খাবারের দিকে এগোতেই পুনরায় পিছু ফিরল।
এরপর গলার স্বরকে ঝাঝালো করে বলল, যদি খাবার দিতে অসুবিধা হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে প্লেট ছুঁড়ে মেরে পানি না দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? টনক নড়ল স্পর্শীর। দ্রুত পায়ে রুমে এসে জগের দিকে দৃষ্টি দিল। একটুও পানি নেই সেখানে। পরশ ইতিমধ্যেই খাওয়া শুরু করে দিয়েছে। ব্যস্ত পায়ে জগ নিয়ে রান্নাঘরের দিকে ছুটল। পানি ভরে আবারও দ্রুত বেগে চলে আসলো রুমে। এ পর্যায়ে আর জোরে রাখল না জগ, বরং বিনয়ের সাথে আস্তে করে সামনে জগ রেখে নোয়ানো কণ্ঠে বলল, পানি? এরপর এগিয়ে এলো বিছানার দিকে। বিছানা গুছিয়ে আলগোছে শুয়ে পড়ল ওদিকে ফিরে। পরশ খাওয়ার মাঝে 2-3 বার সেদিকে চাইল, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। মনে প্রগাঢ় সন্দেহ, অস্বস্তি, কৌতূহল নিয়ে খেয়ে উঠল ভাত। প্রেমার ঘটনা, মায়ের কঠিন কথাবার্তা, স্পর্শিয়ার খামখেয়ালিপূর্ণ চুক্তি, হুট করেই এমন গুমোট অবহেলা, সব মিলিয়ে অনেকটা অভিমান জমল মনে। কোনো প্রকার টুশব্দ না করেই লাইট নেভালো। আলগোছে এসে শুয়ে পড়ল স্পর্শিয়ার পিঠ পিছনে বিপরীত পার্শ্বে ঘুরে। সর্বসময় আনন্দে উৎফুল্লতা ছড়ানো শান্তির রুমটা যেন হুট করেই বোবা হয়ে গেল। নিস্তব্ধ নিঝুম শব্দে কাটল কিছুক্ষণ। হঠাৎই যেন বিছানাটা সামান্য কেঁপে উঠল। সাথে সাথে পাওয়া গেল ঢেকুর গেলার শব্দ। চোখ দুটো সতর্ক হলো পরশের। অন্ধকার বিভীষিকাময় রুমটার দিকে তাকিয়ে রইল কালো চোখ জোড়া মেলে। দৃষ্টির সীমানায় সব অস্পষ্ট দেখলেও যেন এটাই শ্রেয় মনে হচ্ছে তার। আলগোছে মাথাটা ঘুরিয়ে স্পর্শের দিকে চাইল। অস্পষ্ট শরীরটা যেন আবারও কেঁপে উঠল। টনক নড়ল পরশের। অবিশ্বাস্য কিছু মস্তিষ্কে দানা বাঁধলেও যেন সেটা মন মানতে চাইল না। আলগোছে হাতটা বাড়িয়ে দিল স্পর্শীর দিকে। অন্ধকার রুমটাকে হাতড়ে ছুঁয়ে দিল মুখ, চোখ, কপাল। মুহূর্তেই ছিটকে কিছুটা দূরে সরে গেল স্পর্শী। দুহাত দিয়ে ঢেকে ফেলল মুখ। স্তব্ধ হয়ে ওভাবেই বসে রইল পরশ। তার হাতের তর্জনীতে গরম ভেজা সিক্ত পানির অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তাহলে কি স্পর্শিয়া কাঁদছিল? ভাবনায় এমন একটি ইঙ্গিতের অস্তিত্ব পেতেই দ্রুত গতিতে বিছানা থেকে নামল। সুইচ টিপে লাইট জ্বালিয়ে সেকেন্ডের গতিতে আবারও বিছানায় গেল। দুহাত দিয়ে স্পর্শিয়ার 2 কাঁধ চেপে ধরল। টেনে বসালো নিজের সম্মুখে। দুহাত দিয়ে মুখ ঢেকে ধরল স্পর্শী। চোখ মোছার অভিপ্রায় চালাতেই দুহাত চেপে ধরল পরশ। ব্যথায় নেতিয়ে পড়ল স্পর্শী। সাথে সাথেই হাত ছেড়ে দিয়ে দুগাল আগলে ধরল। মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিলে কেন? এই ক্ষোভের পরিবর্তে কিছু ঝাঁঝালো কণ্ঠস্বর শুনবে এমনটাই আশা করেছিল পরশ। তবে তাকে পুরোপুরি আশাহত করে চুপ করে রইল স্পর্শী। ক্লান্ত পরিশ্রান্ত গলায় নরমভাবে শুধালো, ছাড়ুন, ঘুমাবো। এই শান্ত কণ্ঠ যেন কলিজার ভেতরে চৈত্রের খরার সৃষ্টি করলো পরশের। ঢোক গিলে আচমকাই জড়িয়ে ধরল স্পর্শীকে। কিছু মুহূর্ত ওভাবে জড়িয়ে থাকার পর আদুরে কণ্ঠে শুধালো, কথা বলছো না কেন? কি করেছি আমি? স্পর্শী শুনল, তবে উত্তর দিল না। বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বসে রইল ওভাবেই। পরশ যেন এ পর্যায়ে ছটফট করে উঠল গলা কাটা প্রাণীর ন্যায়। কোনো কিছু ঘটলে স্পর্শিয়া ঝগড়া করবে, রাগ করে থাকবে, কিন্তু এভাবে চুপ করে থাকবে, অগোচরে কাঁদবে, এটা যেন কিছুতেই মানা যাচ্ছে না। বিস্ময়ে হতভম্ব হয়ে বলল, তুমি কি প্রেমের ব্যাপারে রাগ করেছো? বোঝার চেষ্টা কেন করছো না? আমার প্রেমা ছোট, আর শোভম আমার উপর জেদের বয়সে ওকে বিয়ে করতে চাইছে। আমি জেনে শুনে ওর জীবনটা নষ্ট করতে পারি না। স্পর্শী আলতো হাসল, কণ্ঠে তাচ্ছিল্য এনে বলল, বেশ, আমার ভাই যদি প্রেমার জীবন নষ্ট করার চেষ্টা করে তাহলে আপনিও আমার জীবন নষ্ট করে দেবেন। তাহলেই তো হলো। পরশ একদৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। হঠাৎই বারান্দা থেকে শোনা গেল বাদুড়ের পাখা ঝাপটানি। হয়তো অতিরিক্ত শীতে পাখিটা আশ্রয় নিয়েছে গরমের আশায়। তোমার কি মনে হয় আমি কখনো কোনো পরিস্থিতিতে এমনটা করব? স্পর্শী সরাসরি দৃষ্টি দিল পরশের দিকে। ডান হাতের আঙ্গুলগুলো পরশের চুলে গুজে দিল। সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে বলল,